প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। নির্বাচনী ট্রেনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উঠে পড়েছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে, জোট বা সমঝোতার হিসাব নিকাশও খুব জোরে সোরে চলছে। নির্বাচন হবে কি হবে না এই নিয়ে কোনো কোনো গোষ্ঠী যে ধূম্রজাল তৈরি করার চেষ্টা করেছিল, তারা রীতিমতো হতাশ হয়েছে। কারণ প্রফেসর ইউনূস নির্বাচন তার মতো বা সবার সঙ্গে আলোচনা করে যেটা ঠিক করেছিলেন সেই মতো নির্বাচনের দিকে এগুচ্ছেন। আলফাজ আনাম, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি প্রথম যে নির্বাচনের যে সময়সীমার কথা জানিয়েছিলেন, সেইটাতে তিনি কিন্তু কখনোই তার অবস্থান থেকে একটু বিচ্যুত হননি। উনি বলেছিলেন ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, এবং লন্ডন সফরে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারপর তো উনি দেশে এসে আরও পরিপূর্ণ পুরো ঘোষণাটা দিয়েছেন। ফলে নির্বাচন নিয়ে যারা সংশয়টা প্রকাশ করেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা প্রচার মাধ্যমে, তারা আসলে মূলত ফ্যাসিস্টদেরকে এই রাজনীতিতে নতুন করে ফিরিয়ে আনার কৌশলের অংশ হিসেবেই এইসব প্রচারণা চালিয়েছে বলে আমার মনে হয়, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পর। ফলে সেই দিক দিয়ে যারা এই প্রচারণাগুলো চালিয়েছিল, তারা মূলত ফ্যাসিস্টদেরকে, আপনারা দেখছেন যে কোনো কোনো মহল থেকে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের উপস্থিতি দরকার, এই ধরনের প্রচারণা চালিয়েছিল। কিন্তু এখন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের পরিপূর্ণভাবে নির্বাচনী আবেশ বা আবহ গ্রামে গঞ্জে তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে ফ্যাসিস্টদের যে জনসমর্থন ওই মাত্রায় ছিল না, সেটা কিন্তু নির্বাচনী আপনার যে নির্বাচনের প্রতি মানুষের ভোটের প্রতি মানুষের আগ্রহ থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি এই যে ১.৫ দশক পরে তারা ভোট দেওয়ার জন্য একটা, মানে আমি কি বলবো, যে একটা অধীর অপেক্ষা যে ভোটের জন্য। সেই দিক দিয়ে এইসব প্রচারণা বা সংশয় সৃষ্টি করার চেষ্টা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আমরা সবাই জানি যে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যত দেরি হবে তত দেশ সংকটে পড়বে, এটা সব রাজনৈতিক দলগুলি মতামত ব্যক্ত করেছে। বিএনপি শুরু থেকে কিন্তু নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিল, এবং প্রফেসর ইউনূস তার কথা রেখেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যে সময় নির্বাচন করার চূড়ান্ত তারিখ দেওয়া হয়েছিল, সেই মতোই নির্বাচনটা হচ্ছে। রফিক শিকদার, নিশ্চয়ই বিএনপি কিছুটা স্বস্তিতে আছে, কারণ নির্বাচনটা হচ্ছে এবং ট্রেনে উঠে পড়েছে, যেটা আমরা শুরুতে বলছিলাম। আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। দেখুন, নির্বাচনটা একটি প্রতিশ্রুতি জনগণের কাছে, দায়বদ্ধতা, গ্রহণযোগ্যতা, গণতন্ত্রকে টেকসই করা, মজবুত করা। সুষ্ঠুবাদ নির্বাচনই একমাত্র একটা দেশের গণতন্ত্র, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থবির চাকাকে আরও গতিশীল করা এবং দেশকে একটা সমৃদ্ধ করার একটা বড় একটা অংশ হচ্ছে নির্বাচন, গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আমরা তো নির্বাচন আজকে আমরা কেন সুস্থ, আমরা তো ধরেন সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য লড়াই করেছি গত 17 বছর। এবং যদি আপনি বলেন যে আমরা নির্বাচনের জন্য তো অনেক আগে থেকেই প্রস্তুত, এবং 14 সাল তো চলে গেল। এখন ওই সময়ে সরকার বলেছিল যে ট্রেন চলে গেছে, আমরা ট্রেন ধরতে পারিনি। তখন আপনার মনে আছে যে 14 সালে যে নির্বাচনটি হয়েছিল 5 জানুয়ারি সম্ভবত, সেই নির্বাচনে আপনার বিএনপি সহ অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। মাত্র আওয়ামী লীগ করেছিল, তাদের গণনা দু একটি ছোট ছোট দল। এবং সেই নির্বাচনগুলোতে আপনি দেখেছেন যে ভোটার ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সম্ভবত 153 এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের এই জাতীয় সংসদ বা সংসদ নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছিল। আমরা সেই সমস্ত কলঙ্কিত দিনগুলো, কলঙ্কিত অধ্যায়গুলোর দিকে আর ফিরে যেতে চাই না। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, এবং সবার আগে বাংলাদেশ। সুতরাং আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেব প্রত্যয়শীলভাবে বলেছেন যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই,
এখন আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই যুদ্ধ হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, ভোটের লড়াইয়ে জিতা, ধান শীষকে নির্বাচিত করা এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি সুস্থ পরিবেশ রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। তা আমার কাছে মনে হয় যারাই ষড়যন্ত্র করেছিল যে নির্বাচন কোনোভাবে পিছানো যায় কিনা, নির্বাচনকে প্রতিহত করা যায় কিনা, নির্বাচনকে বানচাল করা যায় কিনা, তারা প্রথম পর্যায়ে পরাজিত হয়েছে আমি বলবো। তফসিল ঘোষণা হয়েছে তো, প্রথম পর্যায়ে তাদের পরাজয় হয়েছে এবং জনগণের জয় হয়েছে। এখানে বিএনপি কিছু না, শুধু জনগণের। কারণ বিএনপি যদি বলতে বিএনপি কী হয়নি, বিএনপি তো জনগণের দল করে, জনগণের কথা বলে। সুতরাং জনগণের জয় মানে বিএনপির জয়। সুতরাং এখানে আমরা খুব আস্থাশীল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অপটিমিস্টিক যে আগামী নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় প্রতিষ্ঠা হবে এবং তার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল মতের পেশার মানুষের যে চিন্তা আশা, যারা বঞ্চিত, যারা দীর্ঘদিন যাবৎ যার অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকারগুলো ফিরে পাবে গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। আলফাজ আনাম, নির্বাচন তো শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আর আগের থেকেই প্রার্থী ঘোষণা করেছে অনেক দল। আমরা দেখলাম যে প্রার্থী ঘোষণার পর বিএনপির ভেতরে একটা অসন্তোষ জন্ম নিয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা বিক্ষোভ, মিছিল, অবরোধ ইত্যাদি চলছে। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছেন। এই প্রক্রিয়াটাকে একজন গণমাধ্যম কর্মী হিসাবে এটি কি কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতাকে বলা যায়, নাকি গভীর কোনো সাংগঠনিক সমস্যার প্রতিফলন? কি বলবেন আপনি? গত ১.৫ দশকে রাজনৈতিক তৎপরতাগুলো লক্ষ্য রাখতে হবে যে আসলে গত ১.৫ দশকে রাজনৈতিক দলগুলো ঠিক তৎপরতা ওইভাবে চালাতে পারেনি। তাদের রাজনৈতিক অধিকারই তো হরণ করা হয়েছিল। ফলে এই বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর যেগুলো মানে প্রতিযোগিতা অনেক বেশি, কোনো রেজিমেন্টেড দল না। ফলে এই ধরনের রাজনৈতিক দলের এবং নির্বাচনই হচ্ছে এখানে নেতৃত্ব তৈরি করার প্রধান মাধ্যম। যেমন রেজিমেন্টেড দলে হয় কি, নেতৃত্ব অটোমেটিক তৈরি হয় তাদের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে, আর এই ধরনের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব বেরিয়ে আসে নির্বাচনের মধ্য দিয়ে। তো গত ১.৫ দশকে তো লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো ঠিকমতো হয়নি। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাতে ঠিকমতো পার্টিসিপেট করতে পারেনি। আবার পার্টিসিপেট করলেও সেগুলোতে এই আগেই ফলাফল ঘোষণা, ভোট ডাকাতি এগুলো হয়েছে আর কি। ফলে এবার যখন নির্বাচনের সুযোগটা আসছে, তখন অ্যাসপাইরেন্ট মানে বিএনপির মতো দলের মধ্যে আগ্রহী প্রার্থীর সংখ্যা খুব বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক। তবে এটা সত্য যে এই দলে কিছু শৃঙ্খলাজনিত সমস্যা আছে, অর্থাৎ এক ধরনের নেতৃত্বের শূন্যতা আছে। নেতৃত্বের শূন্যতা হয় কি, আপনি ধরেন বিএনপির যে বেগম খালেদা জিয়ার যে পূর্ণ কর্তৃত্ব যেটা ছিল, উনি তো দীর্ঘ সময় জেলে ছিলেন, তারপরে বাসায় থাকলেও সেটা কারাবন্দী ছিলেন, ওনার কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল না। তারেক রহমান লন্ডনে ছিলেন, লন্ডন থেকে আপনি যে কোনো বিচারেই চিন্তা করেন না কেন, বাইরে থেকে আপনি কিন্তু পুরো ফিল্ডের পরিস্থিতি বুঝতে পারবেন না। আপনি অন্যের কাছ থেকে আপনাকে শুনতে হবে। সেই ধরুন আপনি ঢাকা মহানগরের অবস্থা জানার জন্য আপনি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদকের কাছ থেকে জেনে নিলেন, কিন্তু এই সাধারণ সম্পাদকের জন্য তো আরও ৪ জন অ্যাসপাইরেন্ট থাকতে পারে। তো ওনার পক্ষে তো প্রত্যেকের মত টেলিফোনে শোনা সম্ভব না। স্বাভাবিকভাবেই আপনি বাইরে থেকে প্রকৃত রাজনৈতিক পরিস্থিতিটা অনুধাবন করা একটু কঠিন। আর আগেই বলছি যে এই ধরনের রাজনৈতিক দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক। ফলে এখানে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আর এটাও সত্য যে বিএনপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার নানাবিধ কারণ রয়েছে। আপনার ১.৫ দশকের একটা নিপীড়নমূলক শাসনের একটা কারণ, আপনার মাসের পর মাস, বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। ফলে নেতা কর্মীদের সাথে যে মিথস্ক্রিয়া হওয়া দরকার, রেগুলার কর্মসূচির মাধ্যমে যে নেতৃত্ব তৈরির যে কাঠামোগত জিনিসগুলোতে শৃঙ্খলা রাখা, এগুলোর ঘাটতি আছে। এগুলোর কিছু প্রতিফলন ঘটছে ২ ধরনের, একটা সাংগঠনিক, আরেকটা হলো অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট। আমি নির্বাচনে অংশ নিতে একাধিক আগ্রহী। এটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে অস্বাভাবিক কিছু না। আমরা যদি এখন তো তফসিল ঘোষণা হলো, আপনার ধরেন প্রার্থী আগামী ধরেন ২ সপ্তাহের মধ্যেই হয়তো বিএনপি যদি এইটা আপনার ঠিক করতে পারে
নির্বাচনের আগে আগে, তাহলে হয়তো প্রভাব পড়বে না। যদি না পারে তাহলে এটা ভোটে এটা বড় ধরনের প্রভাব ফেলবে। রফিক শিকদার, জি। আলবাসানাম বলছিলেন কিছু আমার বাস্তব কারণও রয়েছে আপনার দলের এই ধরনের অসন্তোষের। উনি বলছিলেন যে অনেকদিন ধরে কেউ প্রার্থী হয় না, নির্বাচনে অংশ নেয়, প্রার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে, নেতৃত্বের একটু সংকট তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো সেটা হলো আগামী নির্বাচনে বিএনপির সামগ্রিক পারফরমেন্সে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? বিএনপির সামগ্রিক পারফরমেন্স তো আগামী নির্বাচনের জন্য বিএনপি নানানভাবেই প্রস্তুতি নিয়েছে। বিএনপির প্রার্থীদের যে জি প্রতিযোগিতা যেটা আলফাজ ভাই বলেছেন জি যে দীর্ঘদিন যাবৎ যেহেতু হুম। বিএনপি নির্বাচন থেকে অনুপস্থিত এবং বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এখানে অনেক যোগ্য নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা উপজেলাতেই। জি সে কারণে এখানে একটা প্রতিযোগিতা এবং একটা জট তৈরি হয়ে গেছে। হুম। তো জট তৈরি হয়ে যাওয়ার ফলে সবাই তো নির্বাচন করতে চাচ্ছে। তো সবাইকে তো একসাথে নমিনেশন দেওয়া অসম্ভব না একটা কনস্টিটিউয়েন্সিতে। সে কারণে কারোর তো মন খারাপ থাকবেই। হুম। তো আবার জোট আছে আমাদের সাথে, সেখানেও ব্যাপার-স্যাপার আছে, সেটা পরে আসি। জি জি তো এখন ধরেন যে এখানে আ এই প্রতিকূলতাটা এটা একটা আমাদের চ্যালেঞ্জ নির্বাচনকে সামনে রেখে যে আমাদের এত বড় দলের সবাইকে ম্যানেজ করে একজন প্রার্থী ঠিক রেখে একটু এখানে তাকে একটা এগিয়ে প্রশ্ন নিয়ে কিন্তু যাওয়া। এসছে সামনে যে নির্বাচন ঠিক আগে এমন বিভাজন দলের জন্য কিছুটা ঝুঁকি না? না, আমি তো সেটাই বলছি যে আমাদের শোনেন প্রাকৃতিকভাবে আমাদের প্রকৃতির অনেক ঝুঁকি থাকে না? অনেক জি, জি। চ্যালেঞ্জ থাকে না? এগুলো মোকাবেলা করে প্রকৃতি গতিতে চলে। রাজনৈতিক দলগুলোর রাজনীতিতে অনেক ঝুঁকি থাকে, চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যারা সফল হয়, তারাই তো রাজনৈতিকভাবে সফল। রাইট। তো বিএনপির দেখেন যে বিএনপির কিন্তু প্রতিষ্ঠার পর থেকে কিন্তু পথ কিন্তু মসৃণ ছিল না। মোটেই না। নানান হুম। প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু বিএনপিকে এগিয়ে যেতে হয়েছে। এবং বিএনপির প্রতিষ্ঠার কয়েক বছর পরেই কিন্তু জিয়া রহমানকে শহীদ করা হয় জানেন, হুম। হত্যা করা হয় ষড়যন্ত্র করে। যারা হত্যা করেছিল তারা ভেবেছিল যে জিয়া রহমানকে হত্যা করলে জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হয়ে যাবে, বিএনপি চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল। কারণ ঘাতক অভিশপ্ত বলে জানে না যে জনগণের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদের ছোঁয় না। জি। বেগম খালেদা জিয়া একেবারেই সেই পূর্ণিমার মতো আবার মাটি এসে চলে গেছেন। হুম। সুতরাং এখানে বেগম খালেদা জিয়াও কিন্তু গত এরশাদ বিরোধী আন্দোলনের ৯ বছর সংগ্রাম করার মধ্যে দিয়ে কিন্তু বিএনপিকে এটা বাংলাদেশের গ্রাম পর্যায়ে পর্যন্ত নিতে সক্ষম হয়েছে। একটা রাজনৈতিক দল হিসাবে উনি রাজনৈতিক এস্টাবলিশ দল হিসেবে করেছেন। তিনি এস্টাবলিশ করেছেন এবং বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আজকে বিএনপি। এবং আজকে এই যে আপনাদের একটা কথা যেটা বলেছেন যে হ্যাঁ, এটা ঠিক যে তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, অনেক দূরে আছেন। কিছু তো আ আ সমস্যা হয়ই। তারপরেও আমি ওনাকে থ্যাংকস দিব যে আমার মনে হয় যে ২৪ ঘন্টার মধ্যে তিনি বোধহয় ২০ ঘন্টাই বাংলাদেশের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং শুধু তাই নয়, আপনি খেয়াল করে দেখবেন যে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৭ বছর হুম। তারেক রহমান সাহেবের যে গতিশীল যে আপনার কর্মসূচিগুলো ছিল, কখনো রোড মার্চ, কখনো লং মার্চ, কখনো পথ মিছিল, জি। কখনো আপনার কালো পতাকা মিছিল, কখনো অবস্থান ধর্মঘট, কখনো উপজেলা সমাবেশ, কখনো মহানগর সমাবেশ, কখনো জেলা জি। সমাবেশ, বিভাগীয় সমাবেশ। এরকম একটার পর একটা সমাবেশে আওয়ামী লীগ কিন্তু সরকার কিন্তু তস্তস হয়ে গেছিল, অস্থির হয়ে গেছিল তাদের যেগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে। সে কারণে আপনি দেখেছেন যে কখনো হুম। বরিশালে সমাবেশ আছে, নৌকা নৌপথ বন্ধ, সব বন্ধ করে ট্রেন দিয়েছে। বন্ধ, বাস মানুষকে বন্ধ। দেখেছেন সাঁতার কেটে যাচ্ছে। জি, জি। ময়মনসিংহে যে আপনার প্রোগ্রামে বিভাগীয় সমাবেশে তখন আমি জেলে ছিলাম ২০২২ সালের কথা। সমাবেশ দেখা গেছে যে পরের দিন সমাবেশে সব বন্ধ করে দিয়েছে, রাত্রি লোকজন এসে মাঠে পড়ে গেছে। ভরে এটা গেছে। দেশবাসী দেখেছে। সুতরাং জি। তারেক রহমান সাহেবের গতিশীল নেতৃত্বে আমি মনে করি বিএনপি অতীতের চেয়ে যেকোনো সময়ের চেয়ে অটুট এবং সুসংহত এবং আমি বিশ্বাস করি যে সকল চ্যালেঞ্জগুলো আছে, সমস্যাগুলো আছে, জি। এগুলো মোকাবেলা করেই আমরা নির্বাচনের যে দিকে রফিক যাচ্ছি শিকদার আরেকটা এবং বিষয়, নির্বাচনে আমরা এগিয়ে আপনি যাব। যেটা বলছিলেন যেটা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেটা খুব মানে গুরুত্ব দেই সেটা হলো তারেক রহমানের কারণে কিন্তু এই দলটা ঐক্যবদ্ধ ছিল এবং কতবার ভাঙার চেষ্টা করেছে। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, নির্বাচনে যারা প্রার্থী হতে পারেননি অর্থাৎ যারা অসন্তুষ্ট হয়েছেন তারা কি কেন্দ্রের কাছে অভিযোগ জানানোর বা পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন? অভিযোগ বলতে যাদের যেখানে বা পুনর্বিবেচনা? যেখানে ডিক্লেয়ার হয়েছে তো জি। সেখানে তো আরো যারা একাধিক প্রার্থী আছে জি। সেখানে তারাও আপনার প্রতিদিন বিভিন্ন মিছিল মিটিং শোডাউন হুম। করতেছে। তারা তাদের যারা কর্মী বাহিনী আছে দলের মধ্যেই, হুম, হুম, হুম। দলেরই জি। চাচ্ছে, দলকে জানাইতেছে, দলকে বোঝাচ্ছে। তো দল যখন নাকি নমিনেশনগুলো ঘোষণা করে তারা কিন্তু বলেছিল যে এটা একেবারে চূড়ান্ত না। হুম, হুম। তো চূড়ান্ত না হলেও একেবারে যে খসড়া তাও তো না, না। মোটামুটি যাচাই বাছাই করেই দিয়েছে। হুম, হুম। তারপরেও যেহেতু দল বলেছে যে চূড়ান্ত না, তো সে কারণে তো প্রত্যেকেই তো নমিনেশন চায়। তো যেখানে আরো স্ট্রং প্রার্থী আছে তারা চাচ্ছে এবং দলকে জানাচ্ছে, তাদের মতো করে দলকে অবগত করছে। এখন আশা করি যে এগুলো
দলের কাছে অবগত হয়ে দল যেখানে যেখানে মনে করে যে যোগ্য প্রার্থীকে দেওয়া হয় নাই, যোগ্য প্রার্থীকে দেওয়া উচিত, সেখানে দল চেঞ্জ করতে পারে, সময় আছে, সুযোগও রয়েছে। সুযোগ আছে। জি। এবং আমি তো এটা বলতে চাই যে আমাদের অনেক যোগ্য প্রার্থী আছে দলে। হ্যাঁ, কখনো কখনো ভুল হয় যে অনেক যোগ্য প্রার্থীকে না দিয়ে হয়তো একটু কম্পারেটিভলি কম যোগ্য প্রার্থী হয়তো তাকে তার নাম জি। ঘোষণা করে ফেলেছে। তো সবার প্রতি আমি সম্মান রেখে বলি, দলের সুযোগ আছে যেহেতু যোগ্য প্রার্থীদেরকে নমিনেশন দেবে, সেটাই আমি আশা করব। জি। এবং এখানে আরেকটা কথা আসে যে আমরা দানের শীষ ছাড়া কিছু বুঝি না। দানের শীষ তো আমাদের দলের প্রতীক, আমরা বুঝি, কিন্তু দানের শীষটা আমাদের এমন এমন একজনের কাছে দিতে হবে যে দানের শীষটাকে সম্মান করতে পারে এবং দানের শীষটাকে বহন করার মতো ক্ষমতা আছে, এবং দানের শীষের যে গুরুত্ব জি। জনগণের বা মানুষ, এই 18 কোটি মানুষের কাছে, দানের শীষ তো শুধু একটা দানের শীষ নয়, এটা একটা দলের প্রতীক, এটা গণতন্ত্রের প্রতীক, সত্যের প্রতীক, সাহসের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সংগ্রামের প্রতীক, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেওয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করার প্রতীক তারেক রহমান সাহেব। সুতরাং এই ধানের শীষকে তার হাতে দেওয়া উচিত যার যোগ্যতা আছে, যার সততা আছে, নিষ্ঠা আছে, দলের মধ্যে ত্যাগ তিতিক্ষা আছে, জেল জুলুম সমস্ত কিছুকে উপেক্ষা করে রাজনীতিতে মাঠে ছিল এবং দীর্ঘ রাজনীতির পরিক্রমায় সংগ্রামী নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, তার কাছেই দানের শীষ আমি মনে করি যে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আলফা সানাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আলফা সানাম, নির্বাচনকে সামনে রেখে জোট বা সমঝোতার নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি তৎপর। এই যে তৎপরতাটা চলছে, আলফা সানাম, আপনার বিশ্লেষণের বাস্তব অবস্থা কি দাঁড়াচ্ছে আসলে? এখন তো 3টা জোট, জি, বিএনপির নেতৃত্বে জোট, জামাতে ইসলামের নেতৃত্বে 8 দলীয় জোট, আর এনসিপির সাথে আরও কয়েকটি দল নিয়ে আপাতত 3 দলীয় জোট। 3 দলীয় জোট, হয়তো সেখানে আরও কিছু যোগ হবে। তো এখানে বিএনপি কিন্তু যেটা, বিএনপির জোটটা নিয়ে যদি আমরা কথা বলি, বিএনপির এই জোট তো অনেক পুরনো। আপনার হাসিনা বিরোধী আন্দোলনে যে বিএনপির জোটের মধ্যে, সেখান থেকে জামাতে ইসলামী আপনার আলাদা হয়ে গিয়ে তারা আলাদা জোট করছে। যদিও এটা আপনার বেশ নির্বাচনী সমঝোতা, তারা বলছে এটা জোট না, এটা এক ধরনের নির্বাচনী সমঝোতামূলক জোট। কিন্তু বিএনপি 5ই আগস্টের পর যে পরিস্থিতি ছিল, তাতে প্রথম দিকেও মনে হয়েছিল যে নির্বাচনটা বিএনপি খানিকটা ওয়াক ওভার পাবে, কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং অতীতে জোটের কারণে না, এটা হচ্ছে যে রাজনৈতিক পোলারাইজেশন, যেটা মনে হয়েছিল যে আওয়ামী লীগের, যেটা অনেকেই বলারও চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে, তাহলে তারা যদি ভোটের একটা ফ্যাক্টর হয়ে থাকবে, যে কারণে নির্বাচনটা একই রকম রাজনৈতিক বিশ্বাসের মধ্যে হওয়ার কারণে রাজনৈতিক মানে এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। কারণ জামাতে ইসলামী, বিএনপি তারা তো একসাথে ছিল, তাদের রাজনৈতিক দর্শন অনেক বিষয়ে কাছাকাছি, কিছু বিষয়ে দ্বিমত আছে। তো এই জন্য সাধারণভাবে 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা সাধারণ পারসেপশন ছিল যে নির্বাচনটা অনেকটা বিএনপির ওয়াক ওভারের মধ্য দিয়ে হবে। কিন্তু এটা কিন্তু 5ই আগস্টের পর এই গত 1 বছরের মধ্যে এটা প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ থাকা অবস্থায় যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো, তার চেয়েও অনেক বেশি মাত্রায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবার। আমরা মনে করতেছি, ফিল্ডের যে চিত্র আমরা জানতে পারছি, এবং ভোটার টার্ন আউটও বেশি হবে অন্য যে কোনো সময়ের চেয়ে মনে হচ্ছে। এবং নারীদের
নারী ভোটারদের অংশগ্রহণও বাড়বে। তরুণদের তরুণ আছে 4 কোটি, আপনি হুম। মোট 12 কোটি যদি ভোটার হয় 40%। 40%। তো এরা তো জীবনে প্রথম ভোট দিবে। ফলে ভোটের আরেকটা হচ্ছে, আপনি এবার কোনো প্রেডিকশন দিতে পারবেন না যে কি ধরনের মানে ভোটের রেজাল্ট। যেমন আগের নির্বাচনগুলোতে আপনি ধরেন 91, 96, 2001 এগুলো কিন্তু একটা, যেহেতু আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, আওয়ামী লীগের জোট ভার্সেস বিএনপির জোট, আপনি এক ধরনের প্রেডিকশন দিতে জি। পারতেন ভোটের রেজাল্টটা এমন হবে। এবার আপনি সেটা পাচ্ছেন না। ফলে ভোট হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এবং আপনাকে এটা যেমন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত ইসলামী অনেক শক্ত অবস্থান এখানে আমরা একটা দেখতে প্রশ্ন পাচ্ছি। এসছে, সেটা হলো অনেকে কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে জোটের বা সমঝোতার কথা যেটা বলছেন, জোট বা সমঝোতার বিষয়ে জামাত লাভবান হয়েছে কিন্তু বিএনপি ওই অর্থে লাভবান হতে পারেনি, কি বলবেন? হ্যাঁ, এটা জামাত লাভবান হয়েছে বলবো না। ওই অর্থে লাভবান কি, যে জামাত যে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েছে তারা তো সিমিলার ইসলামপন্থী রাজনৈতিক দল। জি, ফলে এটা জনমানসে বা ইসলামপন্থীদের যারা ভোট দিবে তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করছে। অপরদিকে বিএনপির যে জোট, এই জোটের যে দলগুলো রয়েছে, এই দলগুলো অনেকটা ব্যক্তি সর্বস্ব রাজনৈতিক দল। এখন বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে এদেরকে প্রার্থী করলে আবার নির্বাচন কমিশনের নতুন আইন অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল তার প্রতীকে ইলেকশন করতে হবে, জি, তারা জি। তো ধানের আমরা শীষ সেই প্রতীকে প্রসঙ্গে ইলেকশন আবার করতে আসবো, পারবে। জি। ফলে বিএনপির জন্য যত বেশি দল যোগ হয়েছে, বিএনপির জন্য এটা একটা বোঝায় পরিণত হয়েছে। জি, ওদের তো রাজনৈতিক দলের সংখ্যা কম জি। এবং ম্যানেজেবল। হুম, হুম। অন্য দলগুলো, ইসলামপন্থী দলগুলোকে সাথে জামাত ইসলামী যতটা সহজে ম্যানেজ করতে পারবে, বিএনপির জন্য এটা একটু কঠিন, এবং বিএনপির জন্য এই দলগুলোর জন্য আসন ছাড়াটাও বিএনপির জন্য জি। সমস্যা। রফিক শিকদার, বিএনপির সম্ভাব্য মিত্র দলগুলোর প্রার্থী বাছাই নতুন সংকট তৈরি হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবং আমরাও গণমাধ্যম কর্মী হিসাবে কিছুটা খবর পাচ্ছি। অনেকে এমনও বলছেন যে জোট বিএনপির জন্য অনেকটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, যেটা আলপাসানামও বলছিলেন। কারণ জোটের যারা প্রার্থী তারা নিজ দলের প্রতীকে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। মাঝখান থেকে বিএনপি তার আসন হারাবে, কারণ এখানে আসনের হিসাবটা একটা বড় জিনিস। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এটা একটা সংকট তৈরি হয়েছে, কারণ নেতার সর্বস্ব দল, আবার সেই নেতাকে তার নিজস্ব দলের প্রতীকে পাশ করাটাও কঠিন। আবার যেহেতু বিএনপি এই জিনিসটা ভাবছে এবং বড় দল হিসেবে ভাবাটাই স্বাভাবিক, তার আসন সংখ্যা দরকার। আমরা দেখছি যে জোট সঙ্গীরা অভিযোগ করছে যে বিএনপি বড় দলের মতো আচরণ করছে, আসন ছাড়তে চাইছে না। আপনার বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণটা হলো এরকম যে ডারউইনের একটা মতবাদ ছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। এখানে ছোট রাজনৈতিক দল যাকে বলি আমরা, যে যাদের গ্রহণযোগ্যতা আছে দেশ সমাজে, বাট তারা নির্বাচনের রাজনীতিতে কখনো অভিজ্ঞতা অর্জন করে নাই, কিংবা নির্বাচনের রাজনীতিতে কখনো তারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে সেভাবে যায় নাই, কিন্তু তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে যদি বলি যে তাদের এই যে সংগঠনগুলো করলো তারা, এবং তারা নিবন্ধিত হলো নির্বাচন কমিশনে এবং দলীয় প্রতীকও পেয়েছে, তাদের সেই দলীয় প্রতীক এবং নিবন্ধিত দলের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে তারা যদি দেশ মানুষের কাছে যদি ছুটে যায়, এগিয়ে যায়, সিম্পিতি তৈরি করে এবং রাজনীতিটা যদি সেভাবে চর্চা করে, তাহলে পার্লামেন্ট ইলেকশন তো আর একবারই হচ্ছে না, পার্লামেন্ট ইলেকশন তো যুগ যুগ হবে। এবং এখন থেকে পার্লামেন্ট ইলেকশন যেটা হবে সেটা আপনার অতীতের যে কোনো সময় যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেদিকেই দেশ এখন এগিয়ে যাচ্ছে। এই নির্বাচন কমিশন যেভাবে করছে সেভাবেই একটা অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সুতরাং ওই সকল নির্বাচনগুলোতে তারা ভবিষ্যতে তো আরও ভালো করবে। আমরা যেহেতু ফিসিবাদ বিরোধী রাজনীতি করেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এই গণতন্ত্রের স্বাদ পাওয়ার সুযোগ আছে। রাজনৈতিক দলের গণতন্ত্রের স্বাদ পাবে কখন? যখন জনগণ স্বাদ পাবে তখন তো রাজনৈতিক দলগুলো পাবে, কারণ আমরা তো রাজনৈতিক দলগুলো জনগণের স্টেক হোল্ডার, রাইট? সেই জন্য জনগণ ভালো থাকলে রাজনৈতিক দলগুলো ভালো থাকবে। তো আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি দলই আরও বেশি উদার হবে। পার্লামেন্টে কেউ যেতে পারবে, কেউ যেতে পারবে না, পার্লামেন্টে কেউ আসন পাবে, কেউ পাবে না, বাট বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সবগুলো দলই যেমনিভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে একসাথে, আগামী দিনেও দেশ গড়ার স্বার্থে তারা এক একটা রাজনৈতিক দলের আদর্শ থাকবে, আদর্শ যার যার থাকবে, সেও আদর্শ, বাট
বৃহত্তর স্বার্থটা হচ্ছে বাংলাদেশ, জি। নিজের দেশ, দেশের স্বার্থে সবাই অভিন্নভাবে একসাথে কাজ করে যাবে, এটা হলো আমার বক্তব্য, জি। যেন ফেসিবাদের জন্ম আর না হয়। আর এই যে সংকটটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা খুবই সাময়িক সংকট। এটা গতকালও মিটিং হয়েছে পার্টি অফিসে, আমি মনে করি যে যেভাবে আলোচনা হচ্ছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এগুলো থাকবে না, আমি খুব হতাশাগ্রস্ত হই না। জি। এটা বিএনপির জন্য খুব কঠিন না, তবে হ্যাঁ, বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, দেশের মানুষ যেমন বিএনপির উপরে চিন্তা করে, আবার যে অন্যান্য যে দলগুলো আছে তারাও মনে করে যে বিএনপি যদি আমাদেরকে একটু ছাড় দেয়, কিন্তু ঘটনাটা হচ্ছে নির্বাচনের যে এখন সিস্টেম হয়ে গেছে, ছাড় দেওয়ার তো ভোটারদেরকে তো আমরা ছাড় দিতে পারবো না। ভোটাররা কাকে ভোট দিবে সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশে যারা বিএনপি 17 বছর লড়াই সংগ্রাম করেছে, জেল কেটেছে, তারা যারা দানি শীষে ভোট দিতে পারে নাই, নতুন ভোটার হয়েছে দেশের, দানি শীষ করতেছে, তো ওরা তো দানি শীষকে চাইবে, নিঃসন্দেহে। এটাই স্বাভাবিক। সুতরাং এই জায়গাটায় অন্যান্য দলগুলো বুঝতে হবে। এবং একই সাথে আমি যদি আপনাকে বলি, সেটা হলো যে এই আমি সম্মান রেখেই বলছি ছোট রাজনৈতিক দলগুলোর, তারা নেতা হিসেবে তো তারা ছোট না, তারা জাতীয় পরিচয় আছে তাদের, তো তাদের তো কমিটমেন্ট জাতির কাছে দেশের মঙ্গল, গণতন্ত্র, ভালো উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি, সেটাই তো তাদের উদ্দেশ্যটা, একটা রাষ্ট্র কাঠামো যে সুন্দর একটা এগিয়ে যায়। সুতরাং তারা, আমি মনে করি যে এই ছোটোখাটো জিনিসগুলোকে ওভারকাম করে বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের পক্ষে যে ট্রেন চালু হয়েছে নির্বাচনের, এই পক্ষে তারা কাজ করবে। নিশ্চয়ই আমাদের আগামীর বাংলাদেশ হবে আর অনেক সুন্দর। আলবাসান, আমরা আগে দেখেছি বড় দলগুলো প্রয়োজনে ছোট দলগুলো কাছে টানত। কোনো কোনো ছোট দল কিংবা কারোর ভূমিকা রাখার একটা অবস্থা ছিল তখন। এবার কিন্তু চিত্রটি উল্টে গেছে। আমরা দেখছি ছোট দলগুলো বড় দলগুলোর উপর হুমড়ি খেয়ে পড়ছে। বিশেষ করে এই বিড়ম্বনায় পড়েছে, বিড়ম্বনা শব্দটা ব্যবহার করতেছে কোট আন কোট বিএনপি। কিন্তু তারা কিন্তু কিং মেকার হতে পারছে না এই ছোট দলগুলো। আছে না একটা হিসাব নিকাশ যে এই এরা না রাখলে একটা সমস্যা হতে পারে, এরকম কিন্তু বিএনপি এই অবস্থায় নেই। কারণটা হলো ছোট দলগুলোর ওইভাবে ভোট নেই, আর যে কথাটা আমরা বারবার বলছিলাম, রফি শিকদার ভাই আলোচনা করছিলেন, তাদের নিজ নিজ প্রতীকে ইলেকশন করতে হবে, এবং নিজ নিজ প্রতীকে ইলেকশনটাকে নিয়ে এই ছোট দলগুলি রীতিমতো আতঙ্কে পড়ে গেছে। আপনি দেখেছেন কোনো একটি দল, নিবন্ধিত দল, তার দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে দানের শীষ প্রতীকের জন্য। আরেকটি দলের এক নেতা, তার দল নিবন্ধিত, উনিও পাইপলাইনে রয়েছেন তার দলকে বিলুপ্ত করে দানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য। এই যে খবরগুলো আমরা জানতে পাচ্ছি, এটা কি সুস্থতা লক্ষণ রাজনীতিতে, নাকি ছোট দলগুলোর যে শুধু একটা আসনের জন্য সবকিছু বাদ দিতে পারে, সেটা তো পজিটিভ ইঙ্গিত দেয় না আমাদের, কি বলবেন? না, আমি মনে করি যে ভিন্ন। দেখেন, অতীতে যে গত আপনার 90-এর পর বাংলাদেশের রাজনীতির ফ্যাক্টর মানে কিং মেকার দুটো দল ছিল, একটা জাতীয় পার্টি আর একটা হলো জামাত। জি। তারা যে দেখি হেলে যেত বা তাদের আসনের উপর ডিসাইড হতো যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা না থাকার কারণে এবং আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কারণে মানুষ এই দলটাকে ছুঁড়ে ফেলার কারণে রাজনীতি আপনার প্রধানত জামাত এবং বিএনপির মধ্যে পোলারাইজ হয়ে গেছে। এবং এই কথাটাই আমি বলছিলাম যে সত্যি মানে বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ রাজনৈতিক বা রাজনীতিতে তারা সিদ্ধান্ত গ্রহণে কতটা দক্ষ বা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এইটা আমরা এখন বুঝতে পারছি। যে দেখেন যে রাজনৈতিক শূন্যতা কিন্তু পূরণ হয়ে গেছে, অর্থাৎ দুটো প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে এক সময়ের মিত্র দল দুটো প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়ে গেছে। এই ফাঁকে আওয়ামী লীগ কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই পা থেকে আওয়ামী লীগ, এইটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই খুবই ইতিবাচক একটি দিক, যে এই যে আপনার দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠল এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে। কারণ আওয়ামী লীগ থাকলে যেটা প্রবলেম হয় যে তার যে ওয়ান পার্টি অথরিটিয়ান সিস্টেম তারা ডেভেলপ করছিল, তারা যদি থাকতো কোনো না কোনো সময় আবারও ওই একদলীয় এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসতো। কিন্তু এখন আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে দ্বিদলীয় একটা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরও রয়েছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। রফিক শিকদার, বিএনপি এই শরিকদের নিয়ে ম্যারাথন মিটিং করছে। এর আগে বুধবার মিটিং হয়েছে, এর আগে মঙ্গলবার আবার কোনো কোনো নেতাকে ডেকে নিয়ে মিটিং করেছে। এই যে মিটিংয়ের বিষয়ে হয়তো কিছু ইতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে, যে শেষ পর্যন্ত কি এর সমাধানটা হবে? কারণ এই প্রশ্নটা উঠিয়েছি এই কারণে, আমরা দেখলাম যে একজনকে নিয়ে তো খুব জামালাই হচ্ছে। উনি হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা সাইফুল হক। তিনি সন্তুষ্ট হতে পারছেন না। উনি মঙ্গলবার মিটিং থেকে বেরিয়ে গিয়েছিলেন। উনি চাচ্ছেন ঢাকা 8 আসনে নির্বাচন করতে। সেটি সম্ভব না হলে তিনি ঢাকা 12 আসনে নির্বাচন করতে চান। কিন্তু বিএনপি আসলে দু ব্যাপারেই একটা অপারগতা প্রকাশ করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে আসলে? না, এটা আপনার ধর নির্বাচন কমিশন বা ওই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো দায় না। এটা তাদের নির্বাচনের ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে, চলছে। ওটা তো হয়েছে, কিন্তু বিএনপি এখন এখানে শরিক দল, বিএনপির সাথে শরিক দল যারা আছে এবং বিএনপির অপর যারা বিএনপির আরও অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, সবাই তো এখন দলের সাথে হাইকমান্ডের সাথে আলোচনা করতেছে, যোগাযোগ করতেছে। এগুলো চলছে এবং চলবে একদম তফসিলের নির্বাচন কমিশনে নমিনেশন জমা দেওয়ার আগ পর্যন্ত এগুলো চলতে পারে। তো সেই জন্য আমি মনে করি যে নির্বাচন থেমে থাকবে না বা এটার উপরে কোনো আঘাত আসবে না। আমি মনে করি যে ছোট যে দলগুলো আছে আরও তাদের উদার হওয়া উচিত, সেটা আমি বলছি। আর নির্বাচন কমিশনকে আমি বলবো যে তারা যে প্র্যাকটিসটা, যে সংস্কারটা করেছে নির্বাচন কমিশনে, এটা ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক, গণতন্ত্রের জন্য। নিঃসন্দেহে যে রাজনৈতিক দল থাকবে, তার দল প্রতিদ্বন্দ্বিতা প্রতীক থাকবে, সব কিছুতে এটা নিয়ে এগিয়ে যাবে। এটাতে হবে কি, ভবিষ্যতে আর এই দল গড়ে এই আরেকটা দলে চলে যাবে, এগুলোতে যারা ওই দলে থাকে তাদের জন্য সমস্যা হয়। এমন যেমন ধরেন যে আমার বাড়ি যেখানে, আমি সেখান থেকে ছাত্র রাজনীতি করতে করতে বড় হয়েছি। সেখানে ধরেন যে একজন জোটের প্রার্থী, যিনি ওই এলাকাতে কখনো সে যান নাই, কিন্তু ওনার দাদার বা দাদার বাড়ি, এখন ওনাকে সেখানে জোটের থেকে গেল। আমি জানতাম না যে ওখানে আমার দলের প্রতিযোগিতা থাকবে, কিন্তু আরেকজন এসে সেখান থেকে গেল। তখন আমাদের যারা আমাদেরকে গিয়ে যারা রাজনীতি করে, দল করে, তাদের ওই প্রতিবন্ধকতাগুলো তৈরি হয় ভোট দিতে গেলে, ভোটে দেওয়ার ক্ষেত্রে। সে কারণে আমি বলবো যে প্রত্যেকটা দলেরই যার যার কাছে আগে এগিয়ে যাওয়া উচিত। তার দলে যে যতগুলো ভোট পাবে তাতে কি হয়েছে, পার্লামেন্টে যেতে না পারলে পরের বার মানুষের কাছে আবার যাবে, আবার হবে। একটা রাজনৈতিক দল তো রাতারাতি অনেক বড় হয় না। রবি শিকদার, আপনি স্টুডেন্ট পলিটিক্স থেকে একদম মাঠ পর্যায় থেকে আপনি এই পর্যায়ে এসেছেন, রাজনীতি প্রত্যেকটা ধাপ আপনাকে দেখা। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে বিএনপির যে 29টি দল, তার সব মিলে 29টা দল, যুগপৎ আন্দোলনের শরিক দল, তারা 29টা দল। এখন প্রশ্ন হলো সেটি হলো যে কোনো দলের তো প্রার্থী দেওয়া যাচ্ছে না, প্রার্থী নেই এরকম। কিন্তু ধানের শীষ সারা নির্বাচন করে এই শরিক দলের কোনো নেতারই পাশ করা কঠিন, এরকম কেউ মন্তব্য করছেন, একদম প্রান্তিক মন্তব্য। আপনি কি বলবেন? এটা হচ্ছে আপনার এখানে গ্রহণযোগ্যতার ব্যাপার। যে সকল প্রার্থীরা মানুষের কাছে যায়, মানুষের সাথে যোগাযোগ আছে, তার এলাকায় যোগাযোগ আছে, নারীর সাথে সম্পর্ক আছে, এলাকাতে মাঠে পথে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ায়, বিগত দিনগুলোতে নির্বাচন করার প্ল্যান নিয়ে, তাদের থেকে তো ঠিকই কেউ ফিরিয়ে দিবে না ভোটের ক্ষেত্রে। আবার কেউ আছে ধরেন জাতীয় প্রেস ক্লাবে বা ঢাকা কেন্দ্রিক রাজনীতি করেছে, তার গ্রামে এলাকাতে কখনো যায় নাই, যাওয়া পড়ে নাই বা চিন্তাও করে নাই। আবার এটাও সত্য যে বাংলাদেশের রাজনীতিতে এসে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে নির্বাচনের ক্ষেত্রে, এটাও অনেক দল, অনেক প্রার্থী জানে না, মানে ভাবে নাই যে প্রতীক নিয়ে সংকট এইভাবে যে একটা পরিস্থিতি তৈরি হবে, এটা ভাবে নাই। আবার আরেকটা দল তাদের তো ভোট আছে, ভোট ছিল, ভোট আছে, তারা যারা নাকি আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো, তারাও আজকে নিষিদ্ধ হয়ে আছে, তাদের কর্মকাণ্ড স্থগিত আছে বিচার না করা পর্যন্ত, তারাও নাই নির্বাচনের মাঠে। তো ফলে এরকম একটা পরিস্থিতিতে ইলেকশন হবে, এটা তারা চিন্তা করতে পারে নাই। আবার একইভাবে নির্বাচন কমিশন যে এভাবে আরপিও করে এভাবে নিষিদ্ধ করে দেবে, সেটাও তারা চিন্তা করতে পারে নাই। তো আমি বলবো যে এটা যদি অব্যাহত থাকে তাহলে ভালো। যেমন আরেকটা জিনিস, আজকে বেশ কিছু সংস্কার হচ্ছে, অনেক
যে আপনার এই বিভিন্ন গত আপনার 1 বছর 1.5 বছর আপনার এই ইয়াতে আমাদের ঐক্যমত্য যে কমিশন যে জি, জি। সংস্কারগুলো নিয়ে আসছে, তো আমরা তো অনেকগুলো তো আমরা আহ, দেশের স্বার্থে মেনে নিয়েছি। এমনকি আপনি যে দেখেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে আপনার ক্ষমতার ভারসাম্য, একাধারে মানে 2 বার প্রধানমন্ত্রী হওয়াটা, এগুলো কিন্তু আমাদের দল কিন্তু মেনে নিয়েছে। না, সকল বিএনপি তো অনেক ব্যাপারগুলো বিষয় যেগুলো প্রথম তো বিরোধিতা করেছিল কিন্তু মেনে নিয়েছে পরে আমরা কিন্তু মেনে চূড়ান্তভাবে। নিয়েছে। এটা কিন্তু মেনে নিতে হয় দেশের স্বার্থে, সেটা Right. বলছি। দেশের স্বার্থে গণতন্ত্রের সাথে মেনে নিতে হয়। এই জন্য আমি বলবো আমাদের যে 29টি দল আছে এদেরকে আমাদের পরিবারেরই মনে করি আমরা। জি। আমরা কাউকে শুধু এইটা না, এর আপনার বাইরেও দলের নেতা তো বলেছেন যে শরিক হ্যাঁ। শরিক দল যারা রয়েছে তাদেরকে উনি সরকারে রাখবেন, এটা জাতীয় সরকারের হ্যাঁ, প্যাটার্নের আমরা মধ্যে তাদেরকে বলবেন। আমরা ফেলে দিব, তারা থাকবে। জি। একইভাবে যদি বলেন আরও যে সকল রাজনৈতিক সংগঠনগুলো আছে যারা হুম। লড়াই করবে, প্রতিযোগিতা করবে, তারাও তো এই দেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে জি, যদি জি। তারা তাদের আচরণ সেরকম থাকে, সেটা আমরা মেনে নেব। কিন্তু কিছু কিছু দল আবার রাজনীতি করতে এসে দেখছি যে এই ৭১কে নিয়ে বিতর্ক করতে চায়, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক করতে চায়। এগুলো আবার আমাদের বক্তব্য আছে স্পষ্ট। কারণ আমাদের দল তো মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠার, মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার দল, তো জিয়া রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং ৭১ সালে সে বিজয়ের এখন কিন্তু বিজয়ের মাস জি, জি। চলতেছে। তো বিজয়ের মাসে এসে যদি আবার কেউ যদি বিজয়ের মাসকে ৭১ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, কলঙ্কিত করতে চায় বা দ্বিখণ্ডিত করতে চায়, তাহলে সেখানে কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য আছে। এটা আমাদের না, শুধু সমস্ত তরুণ সমাজের দেশে। কারণ যখন আপনি দেখবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার ভাই রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, এই গানগুলো যখন নাকি বেজে ওঠে, তারপরে আপনার এই 16ই ডিসেম্বরে আমাদের যে বিজয়ের গানগুলো যে আছে, দেশাত্মবোধক গানগুলো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, হ্যাঁ, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, আমরা এইগুলো হচ্ছে আমাদেরকে উজ্জীবিত করে। আপনাদের বয়ান কেউ কেউ অভিযোগ আমাদের করছেন উজ্জীবিত আপনার করে। বয়ান আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। তো আমার বক্তব্যটা এই হচ্ছে, প্রশ্নটা কি বলবেন? আমাদের বক্তব্য হচ্ছে যে বরং আমাদের বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ান, আর হুম। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে অভিনয় করেছে, সেটা আপনি বলতে পারেন। এরা গত 17 বছর শুরু থেকে এবং গত 17 বছর যদি দেখেন, মুক্তিযুদ্ধের সমস্ত ম্লান, মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি বলে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বা মুক্তিযুদ্ধকে জি। প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড, ভোট হরণ করা থেকে নিয়ে জি। শুরু করে দর্শন, খুন, লুট, টাকা পাচার থেকে নিয়ে শুরু করে যত অপকর্ম আছে, সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা কিন্তু করার যে সেটা চেতনা করেছে ছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে সুতরাং রেখে। সুতরাং সেখানে দুর্ভাগ্য আওয়ামী আর কি। লীগের বয়ানের সাথে জি। বিএনপির এখানেই পার্থক্য। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা সুপার্জিত স্বাধীনতার কথা বলে। জি। বিএনপি আপনার গণতন্ত্রের কথা বলে। যতবারই এই দেশে আপনি দেখেছেন যে গণতন্ত্র বক্তব্যে পড়েছে, আপনার ততবারই বিএনপিকে রুখতে হয়েছে সেই গণতন্ত্রের লড়াইয়ে। তবে আজকে ভাই যেটা বলেছেন যে বিএনপির সাথে জামাত, জামাত যদি গত 17 বছর যদি বিএনপির মতো এরকম রাজপথে আরও বেশি লড়াই করতো, বিএনপির মতো, যেমন ধরেন শেষের দিকে আমরা দেখেছি প্রশাসনকে ফুল দিচ্ছে, শেষের দিকে আমরা দেখেছি তারা পারমিশন পাচ্ছে না, নিরাপদে মিটিং করে 28 অক্টোবর বাড়িতে ফিরে যাচ্ছে, এগুলো না করে যদি তারা যদি আরও বেশি, হ্যাঁ, তাদের উপর অত্যাচার করা হয় নাই, আমি কিন্তু সে কথা বলবো না। আওয়ামী লীগ সরকার জামাতের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, দ্যাট ইজ ট্রু। অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে, সেগুলো সত্য, এবং বিতর্কিত আছে এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে, এগুলো মানুষ বলে, আমরা বলি। কিন্তু আমার কথা হলো যে তাদের রাজনীতি যদি আরও বেশি ক্লিয়ার করতো ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়, তাহলে আমার মনে হয় যে জনগণ তাদেরকে আজকে অথবা আরও একটু বেশি করে গ্রহণ করতে পারত। তারপরে আমি বলবো যে রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে, অতীতে ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা, এটা কিন্তু একটা রাজনৈতিক বিরাট শিষ্টাচার। যেমন আমার নেতা তারেক রহমান সাহেবকে আমি দেখেছি যে গত কিছুদিন আগে সাবেক সেনা কর্মকর্তা তিনি মিটিং করেছিলেন। জি। তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেই ইউসুফ মার্কেট থেকে জি, জি। গাবতলী পর্যন্ত একটা মিছিল ছিল, সেই মিছিলের মধ্যে শুরু সমাবেশের ওখানে কার সাথে একটু হয়েছিল, সেইটা তিনি প্রকাশ্যে সেই সেনা কর্মকর্তা রুমি সাহেবকে বলেছে যে আমি সরি। এই যে তারেক রহমান সাহেবের কাছে, এমনকি আপনি জি। তাই না, আপনি দেখেছেন যে 2008 সালে 1/11-এর পরে তারেক রহমান লন্ডন থেকে আমাদের বিএনপির যে কাউন্সিল ছিল চিনমতি সম্মেলনে, সেখানে স্পষ্ট বলেছিলেন যে অতীতে কোনো কর্মকাণ্ডে যদি, তখন তার কোনো বড় দায়িত্ব ছিল না, ভুল হয়ে থাকে আমি দেশবাসীর কাছে, দলের সবার কাছে ক্ষমা চাই। সুতরাং আমি বলবো যে আজকে যারা রাজনীতি করতেছে তাদের অতীত ভুল, যারা অতীতে ভুল করেছে জি। তারা যদি ভুল স্বীকার করে ক্ষমা চায় জনগণ চায়, দেশের মানুষ তো ক্ষমাশীল। জি। আর আমাদের আব্দুল আলামিন তিনি তো ক্ষমা করতে পছন্দ জি, করেন। জি। সুতরাং ক্ষমা চেয়ে রাজনীতি করলে মানুষ গ্রহণ করবে, এবং রাজনীতি করলে জনগণের কাছে, জনগণের রাজনীতি যদি করে জি। তাহলে সে কখনো জনগণ তাকে বঞ্চিত করবে না, ডিপ্রাইভ করবে না। Right. সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা দলেরই রাজনীতি যদি করে, রাজনীতি করা উচিত জনগণের জন্য। জি। আলফা জামান, আমরা দেখলাম যে এনসিপি রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা ছিল, দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে উঠতে পারে।
এক। আরও কেউ কেউ বলছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে এইবার নির্বাচনের রাজনীতির শুরুতে যেভাবে এনসিপি গুরুত্ব পাওয়া শুরু হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সে জায়গায় এনসিপি পৌঁছতে পারে নাই। তারা নিজেরা দোদুল্যমানতা ছিল, বিএনপি যাবে না জামাত যাবে, নানান ব্যাপার, আরো অনেক পেছনের অনেক খবর আমরা জানি যারা। কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত তারা মোটামুটি একটা ফরম্যাটে আসলো, এপি পার্টি রাষ্ট্র চিন্তা, আর হলো এনসিপি, এটা নেতৃত্ব দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং তারা প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে। এবং বাকি আসনগুলিতে হয়তো যারা এবি পার্টি এদের সাথে একটা সমঝোতা হতে পারে এই ধরনের। মোটামুটি বলা যায় যে বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপি বা এই জোটের সম্পর্কটা হচ্ছে না। শেষ বলেও কথা নেই, একটা কথা আছে না, অনৈতিক কথা, যদিও সেটা এই অনৈতিক কথাটা বাংলাদেশে চালু আছে, কিন্তু এরপরে মনে হচ্ছে না। আমরা দেখলাম এখানে কিছু কিছু লোক নমিনেশন পেয়েছেন, দুই একজন পরিচিত মুখ, অতীতে ভালো রাজনীতিবিদ ছিলেন, এমপি হয়েছেন। এর মধ্যে একজন হলেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। উনি 4 বার সংসদ সদস্য ছিলেন, বিএনপি তাকে নমিনেশন দেয়নি কারণে এনসিপি থেকে উনি মনোনয়ন কিনেছেন এবং প্রার্থী হয়েছেন, এনসিপি তাকে প্রার্থী করেছে। এই যে এনসিপির জোট, এই প্রার্থী করা গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা নতুন রাজনৈতিক দল, এই আন্দোলনে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যে ছাত্ররা, তাদের চেনা মুখগুলোই তো এই রাজনৈতিক দলের মুখ। তো রাজনীতি অনেক পিচ্ছিল পথ আছে। রাজনীতির সাংগঠনিক যেমন দক্ষতার দরকার, তার একটা আদর্শিক ফ্রেমও দরকার। এনসিপি দুটাতেই সমস্যা আছে। প্রথম হচ্ছে এনসিপির রাজনৈতিক যে আদর্শ কি হবে, এটা কিন্তু এনসিপি পরিষ্কার করতে পারেনি। তারা বাংলাদেশ পন্থা বলেন। বাংলাদেশ পন্থা কি? আসলে তারা একটা বাংলাদেশে যে দেখেন 5ই আগস্টের যে পরিবর্তনের পর যে রাজনৈতিক এখন যে প্রেক্ষাপট, বিএনপি একটা মানে সেন্ট্রাল লেফটের দিকে চলে যাচ্ছে, একটা মধ্য বাম রাজনীতিতে। কিন্তু বিএনপি তো সেন্ট্রাল লেফটের দিকে রাজনীতির দল না তো, এখন না, আগে ছিল না তো। না, বিএনপি হচ্ছে একটি ইসলাম, আমরা সারা জীবন শুনে আসছি বিএনপি হলো ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল। কিন্তু বিএনপির এই নির্বাচনের এখন প্রচারণা বা নির্বাচনের আগে আগে বিএনপির আপনি ন্যারেটিভ দেখেন, বিএনপি কিছুটা সেন্ট্রাল লেফটের দিকে যাচ্ছে। আর জামাত একটা লিবারেল ইসলামিক ফ্লেভার নিয়ে সামনে চলে আসছে। অর্থাৎ যে হিন্দু প্রার্থী দিয়েছে, মেয়েদেরকে, নারীদের পার্টিসিপেশন বাড়াচ্ছে, অর্থাৎ উদার ইসলামপন্থার দিকে জামাত ঝুঁকে বসছে। এটাও ভোটের রাজনীতির অংশ। আবার বিএনপি ভাবছে যে বিশাল যে সেকুলার, আওয়ামী লীগ কিন্তু নিজেকে আপনার সেন্ট্রাল লেফট পার্টি হিসাবে দেশে বিদেশে পরিচালিত। বিএনপি ভাবছে যে আওয়ামী লীগের যে লিবারেল, আওয়ামী লীগের যে ভোটটা আছে সেকুলার, সেইটা হয়তো তার দিকে চলে আসবে। এটা আসবে কিনা এটা এখনো পরিষ্কার না। এবং আওয়ামী লীগের ভোট কতটুকু, ধরেন সর্বশেষ সার্ভেগুলোতে আমরা আওয়ামী লীগের ভোট পাচ্ছি 7% মতো, 7-8 এইরকম। তো 7% ভোটের জন্য বিএনপি যে আপনার সেকুলার লেফট লিনিং পজিশন নিচ্ছে, এটা বিএনপির ভোটের রাজনীতিতে পজিটিভ চেয়েও নেগেটিভ প্রভাবও ফেলতে পারে। সেই জায়গাটাই আপনি যদি হিসাব করেন যে জামাতের যদি ভোট বাড়ে সামনের নির্বাচনে, যদি আপনার জামাতের সর্বোচ্চ ভোট ছিল 91 সালে 12%, আর 300 আসনে প্রার্থী দিয়েছিল তারা 96 সালে 4%, মাত্র অনলি 4% ভোট। তাহলে আপনি সর্বশেষ যে সার্ভেগুলোতে আমরা দেখছি যে জামাতের ভোট 26-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এটা ভোটের পরে বোঝা যাবে তাদের আসলে ক্ষেত্রটা কেমন। কিন্তু এই যে ভোট যদি বেড়ে যায়, এই ভোটটা কার? এইটা বিএনপির ভোট। কার ভোট? ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যারা বিএনপিকে ট্রিট করতো, সেই অংশটা জামাতের দিকে ঝুঁকে যেতে পারে। তাহলে তার বিপরীতে সেকুলার লেফট ভোট কি বিএনপিতে আসবে? বাংলাদেশে বামপন্থীদের 500 ভোট পাওয়ার রেকর্ডই বেশি, 500 অনলি। 91 সালের ভোটের আপনি চিত্রগুলো দেখেন। তো এদেরকে নিয়ে এই ন্যারেটিভে একটা সেকুলার ন্যারেটিভ নিয়ে আমি মনে করি যে বিএনপি খুব বেশি লাভবান হবে না, আমার ব্যক্তিগত মত আর কি, যেটাতে লাভবান হবে না। অপরদিকে এনসিপির সামনে সুবিধা ছিল, এনসিপির সামনে পথ ছিল
এই জাতীয়তাবাদী ইসলামী জি। মূল্যবোধের রাজনীতিটাকে যদি তারা জি। সামনে আনতে পারত, তাহলে এনসিপির জন্য একটা ওয়াইড ক্ষেত্র তৈরি হতো। কিন্তু এনসিপির ভিতরেও আমার ধারণা যে এনসিপির ভিতরেও এই মতাদর্শিক জটিলতা রয়েছে। তারা কি সেন্ট্রাল লেফটের দিকে যাবে, না একটা জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে? এই দ্বন্দ্বের মধ্যে এনসিপির নেতৃত্ব ঘুরপাক খাচ্ছে। আর সাথে সাংগঠনিক আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য ফিগার লাগে, একটা অভিভাবক সুলভ চরিত্র লাগে। আপনি দেখবেন যে বিএনপিতে প্রচুর এরকম আপনি নেতা পাবেন। বেগম খালেদা জিয়ার রাজনীতির অনুপস্থিতি, তারেক রহমান দূরে থাকার পরেও বিএনপিতে আপনি 10 জন ফিগার দেখাতে পারবেন যাদেরকে রাজনৈতিক চরিত্র হিসাবে আপনি নেশনের কাছে হাজির করতে পারবেন। জি। কিন্তু এনসিপির অভ্যুত্থানের চেনা মুখ ছাড়া আপনি ওই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এনসিপির সাথে এখনো সম্পৃক্ত হয়নি। এখন ভোটের আগে হয়তো আর বোঝা যাবে যে এরকম তাদের কেউ আছে কিনা। এটা জি। এনসিপির ক্ষেত্রে একটা বড় সংকট। রফিক শিকদার, আলফাসা নাম বলা যায় একটা গুরুতর অভিযোগই তুলেছে আপনাদের বিরুদ্ধে। সেটি হলো বিএনপি সবসময় ছিল একটা সেন্ট্রাল রাইট উইং একটা দল হিসাবে সবাই জানতো চিনত। আলফাসা নাম বলছেন যে বিএনপি এখন সেন্ট্রাল লেফট হয়ে গেছে। উনি আরেকটা কিছু বলার চেষ্টা করেছেন যে লেফটে তো ভোটই নেই, আর বিএনপি সম্ভবত জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ এটাও নয়। এই যে ওনার অভিযোগ, কি বলবেন? বিএনপির যে 31 দফা কর্মসূচি ঘোষণা করছে সমগ্র বাংলাদেশে, কিন্তু এটা অলরেডি চলেও গেছে। সভা সেমিনার হয়েছে একাধিকবার। তো সেখানে কিন্তু দেশের মানুষের সবার কথাই বলা আছে, শুধু লেফটের কথাই বলা নাই। সেখানে নারী, পুরুষ, কৃষক, মেহনতি মানুষ, শিক্ষক, মসজিদের ইমাম সবার কথাই বলা আছে এখানে। স্বাস্থ্য, শিক্ষা সব কিছু নিয়ে আলোচনা আছে এখানে। তো সুতরাং এখানে সাংবাদিকদের নিয়েও কথা আছে। সুতরাং এখানে আমার কথাটা হলো যে বিএনপি ভোটের রাজনীতি কতখানি বুঝে আর কতখানি বুঝে না, এটা গত নির্বাচনগুলো যে হয়েছে, সুষ্ঠু আবার নির্বাচন, সেই নির্বাচনগুলোতেই মানুষ প্রমাণ পেয়েছে। এবং অন্যান্য বিএনপির সাথে আজকে যারা রাজনীতি করতেছে বা নির্বাচন করবে, তারাও কি কতখানি বুঝে ভোটার দিতে, বা তাদের ভোটার তাদের কি অবস্থা, বা পার্লামেন্টে তাদের কি অবস্থান বিগত দিনগুলোতে। কেউ কেউ বলছেন যে পুরনো হিসাব বোধহয় আবার মিলবে না, বিশেষ করে ভোটের হিসাবে তো মিলছে না এখন। এই কথাটা কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন। বলতে পারে, এখন এটা তো দেখবার বিষয়। জি জি। কিন্তু আমি যেটা দেখছি যে প্রার্থীরা কেন অন্য কোনো দলের মধ্যে যাচ্ছে না। তাহলে যদি বিএনপির রাজনীতির বা নির্বাচনের সমীকরণে ভুলই থাকবে, তাহলে এই যে আরও যে দলগুলো আছে তারা বিএনপিতে ভিড়তে চাওয়া বা বিএনপি থেকে সিট কনফার্ম করা বা বিএনপির দানের শীর্ষে নির্বাচন করা, এত হুড়াহুড়ি কেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে এবং আমার কাছে, দেশবাসীর কাছে। নিশ্চয়ই বিএনপিকে একটা আস্থার একটা সংগঠন মনে করে, আস্থার প্রতীক মনে করে, দেশের জন্য নিরাপত্তার একটা সংগঠন মনে করে, গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী দল মনে করে। রবি শিকদার, কেউ কেউ রবি শিকদার আমি বলি একটু, কেউ কেউ অভিযোগ করেন আপনাদের দলের পক্ষ হয়ে যারা বয়ান তৈরি করছে, এমন কিছু ব্যক্তি, অনেকের অভিযোগ এমন কিছু ব্যক্তি এমন সব কথা বলেন যেটা বিএনপি রাজনীতির সঙ্গে যায় না। না, বিএনপি রাজনীতির সাথে, কারণ খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রাজনীতি, তারা যে বয়ান তৈরি করার চেষ্টা করছে কিছু ব্যক্তি বিএনপির হয়ে, সেটার সাথে মেলে না আসলে। না, জিয়াউর রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি ধারাবাহিকতা পরিক্রমায় একই সাথে আছে। সময় পরিক্রমায় এবং বিশ্বে এই বৈশ্বিক যুগে পরিবর্তনশীল, কৌশল বদলাইতে পারে কিন্তু মূলনীতি বদলে যাবে, মূল জায়গায় ঠিকই আছে। একইভাবে যদি আপনি বলেন যে শুধু এই আমি নির্বাচনের সময় এই তসবিহ হাতে নিলাম বা আপনার এই ভোট চাইলাম কিংবা ইসলামের কথা বললাম, জান্নাতের কথা বললাম, এটা বললেই আমি ইসলামিক মূল্যবোধ হব। আর তাছাড়া আমি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ইসলামের কথা মুসলমান হিসেবে মুসলমানকে বিশ্বাস করব। আবার অন্যান্য ধর্ম যারা আছে তাদের ধর্মের প্রতি আমার সম্মান রাখতে হবে। দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই বাংলাদেশি, সেখান থেকে আমরা সরে যাব সেটা না। আমাদের কথা হলো যে আমরা সবাই মিলে বাংলাদেশি, সকল ধর্ম সকল। সুতরাং বিএনপি ওইটাকে ধারণ করে এবং বিএনপি জিয়াউর রহমান যে ধারণ করে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশি। আমাদের নেতা তারেক রহমান সাহেবের সেই কথাই, কিন্তু আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশ হচ্ছে সবার আগে। সুতরাং এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আগামী নির্বাচনটি আমাদের জন্য সকলের জন্য চ্যালেঞ্জ, এবং সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি বিশ্বাস করি প্রতিযোগী যে সংগঠনগুলো আছে সবাই মিলে আমরা এগিয়ে যাব। নির্বাচনে যারাই জিতবে তারা সরকার গঠন করবে, যারা জিতবে না তারাও থাকবে পার্লামেন্টে। সবাই মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এটাই হোক প্রত্যয়। রফিক শিকদার এবং আলফাসা নাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।